বন্ধুরা, একটা বনে টুনি নামে একটা পাখি বাস করত। টুনি সারাদিন জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াতো। টুনি ছিল খুবই বুদ্ধিমতী। একদিন একটা ছাগল ছুটতে ছুটতে জঙ্গলের মধ্যে দিয়ে আসছিল, আর সেই পথ দিয়ে টুনিও যাচ্ছিল। হঠাৎ ছাগলটা টুনির সামনে পড়ে যায়। কি গো ছাগল ভাইয়া, তুমি এমন হাঁপাতে হাঁপাতে কোথায় যাচ্ছ? আর বলো না টুনি পাখি, আমি ওই দক্ষিণে জঙ্গলে ঘাস খেতে গিয়েছিলাম। আর আমি ঘাস খেতে খেতে বাঘের গুহার দিকে চলে গিয়েছিলাম। বাঘ আমাকে দেখে ফেলেছে আর আমাকে খাবে বলে পিছু নিয়েছে। তাই আমি প্রাণীর ভয়ে ছুটে পালাচ্ছি। ও, বুঝলাম। তা তুমি এভাবে কতদিন পালাবে? তোমার ওপরে বাঘের যখন একবার নজর পড়েছে, তখন বাঘ তোমাকে ঠিকই খুঁজে পাবে। তার থেকে তুমি এখানে চুপটি করে দাঁড়াও, আমি বাঘের মোকাবিলা করব। তুমি এইটুকু পাখি হয়ে কি করবে? ছাগল ভাইয়া, এখন প্রাণ বাঁচাতে পারবে বুদ্ধি দিয়ে, শক্তি দিয়ে না। টুনি আর ছাগল যখন এসব কথা বলছিল, তখনই ওখানে বাঘ চলে আসে। এই তো সেই ছাগলটা, তুই আমার হাত থেকে পালিয়ে কোথায় যাবি? তখন টুনি বলে, বাঘ মামা, তুমি তো এই ছাগলটাকে খাবে, কিন্তু তুমি কিভাবে প্রাণে বাঁচবে? কেন রে ছোট পাখি, একে খেলে আবার কি হবে? তুমি তাহলে জানো না, উত্তরের জঙ্গলে একটা বড় কুয়ো আছে, আর কুয়োর ভিতরে মস্ত বড় একটা বাঘ আছে। আর এই ছাগল তারই খাবার। ওই বাঘের খাবার যেই খেয়েছে, তাকে সেই মস্ত বাঘটা মেরে ফেলেছে। কি বলিস রে টুনি পাখি? আমার এলাকায় অন্য বাঘ? আমাকে নিয়ে চল, আমি ওই বাঘের সামনে গিয়ে মোকাবিলা করব। ঠিক আছে বাঘ মামা, যাও তাহলে। ততক্ষণ আমি এই ছাগলটাকে দেখে রাখছি, যাতে এই ছাগলটা পালাতে না পারে। তারপরে বোকা বাঘ সেই উত্তরের জঙ্গলে যায় আর গিয়ে সেই কুয়োর মাঝে উঁকি মারে। তখন বাঘটা তার প্রতিচ্ছবি দেখতে পায় আর ভাবে এই বুঝি সেই বাঘ। তখনই বাঘটা কুয়োর মাঝে ঝাঁপ দেয় আর পানিতে ডুবে মারা যায়। এই ঘটনাগুলো ছাগলটা আর টুনি পাখি দূর থেকে দেখছিল। বা টুনি, সত্যিই তোমার অনেক বুদ্ধি। একটা জঙ্গলে বাস করত টুনি। টুনির একটা ছোট্ট ছানা ছিল। টুনির বাসাটা ছিল খুবই ভাঙা। বৃষ্টি হলে চারিদিক দিয়ে পানি পড়তো। টুনি তাই খুবই পরিশ্রম করত বর্ষা আসার আগেই একটা ভালো বাসা বানানোর জন্য। মা, আমার খুব খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও মা। আজকে তো ঘরে কোনো খাবার নেই রে, তুই একটু বস মা, আমি তোর জন্য এখনই খাবার আনছি। টুনি তখন টিয়ার কাছে যায়। টিয়া বোন, ও টিয়া বোন, আমাকে কিছু খাবার দেবে? আমার ছানাটা যে না খেয়ে আছে, ওর যে খুব খিদে পেয়েছে। যাও তো যাও এখান থেকে, আমি কোনো খাবার দিতে পারবো না। আমি কি তোমাদের জন্য খাবার খুঁজে আনি? তখন টুনি মন খারাপ করে চলে আসে। আমি আমার ছানাকে কি খেতে দেবো? তখন ওখানে পেঁচার সাথে দেখা হয়। কি গো টিউনি, কাঁদছো কেন? পেঁচা দাদা, আমার ছানার খুব খিদে পেয়েছে, আমি আজকে যে কোনো খাবার জোগাড় করতে পারিনি। এই নাও টুনি, সামান্য কিছু খাবার। আসলে আমার আজকে শরীরটা বেশ ভালো নেই, তাই খেতেও ইচ্ছে করছে না। তুমি আর তোমার ছানা এই খাবারগুলো খাবে। টুনি তখন সেই খাবার নিয়ে বাড়ি আসে আর তার ছানাকে দেয়। তারপরে টুনি আর টুনির ছানা ঘুমিয়ে পড়ে। রাত থেকেই হঠাৎ প্রচণ্ড বৃষ্টি শুরু হয়। ঘরের মধ্যে বৃষ্টির জল পড়তে থাকে। কিছুক্ষণের মধ্যে টুনির বাসাটাও ভেঙে পড়ে যায়। টুনি তার ছানাকে নিয়ে একটা গাছের নিচে আশ্রয় নেয়। মা, আমার খুব ঠান্ডা লাগছে, আর একটু কষ্ট কর মা, বৃষ্টি ছাড়লে আমি একটা অন্য বাসা বানাবো। টুনি যেই গাছের নিচে আশ্রয় নিয়েছিল, ওই গাছের ডালে বাসা বেঁধে থাকতো একটা কবু নামে পায়রা। কবুরও একটা ছোট্ট ছানা ছিল। কবু লক্ষ্য করে গাছের নিচে একটি টুনি পাখি তার ছোট্ট ছানাকে নিয়ে বৃষ্টিতে ভিজছে। এই টুনি পাখি, তুমি তো তোমার ছানাকে নিয়ে একদম ভেজে গেছো, এসো আমার ঘরে। তখন টুনি তার ছানাকে নিয়ে কবুর ঘরে যায়। কবু টুনিদেরকে কিছু খাবার খেতে দেয়। তারপরে টুনি তার বাসা ভেঙে যাওয়ার কথা কবুকে বলে। তুমি একদম চিন্তা করো না, তুমি তোমার ছানাকে নিয়ে আমার বাসায় থাকবে, আমিও যে আমার ছানা বাবলিকে নিয়ে একাই থাকি। এরপর থেকে টুনি তার ছানা আর কবুর বাড়িতেই দিন কাটায়। এমনভাবে তারা সবাই হাসি খুশিতে দিন কাটাচ্ছিল। কবু, তোমার এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না, তুমি আমাদের অনেক উপকার করেছো। টুনি বোন, এসব বলো না, আমরা যদি একে অপরকে সাহায্য না করি তাহলে কি করে হবে বলো? যাই হোক টুনি, আমি আমার একটা কাজে বাইরে যাচ্ছি, তুমি ততক্ষণ আমার ছানা বাবলির খেয়াল রেখো। হ্যাঁ কবুদি, তুমি নিশ্চিন্তে যাও। এই বলে কবু চলে যায়। টুনি তার ছানার সাথে সাথে বাবলিরও খুব খেয়াল রাখে। কবু কিছুটা যাওয়ার পর খুব ক্লান্ত হয়ে পড়ে আর একটা গাছের নিচে বিশ্রাম নেওয়ার জন্য বসে। আর তখনই একটা চিল এসে কবুকে খেয়ে নেয়।
এইদিকে সারা দিন পার হয়ে গেল, কপু আর বাসায় ফেরে না। এমনভাবে 2টো দিন কেটে গেল। টুনিরা তো খুব চিন্তা করতে থাকে কবুর জন্য। তারপরে টুনি জানতে পারে কবু আর নেই। কবু, এই কি হলো? তোমার জায়গায় আমার মৃত্যু হতে পারতো। টুনি মাঝি, আমার মা কখন আসবে? তোর মা যে আর কখনো আসবে না রে। আজকে থেকে আমি তোর মা। এরপর কবুর বাসায় টুনি তার ছানা আর কবুর ছানা বাবলিকে নিয়ে দিন কাটায়। টুনি বাবলিকেই তার ছানার মতো ভালোবাসে, আর তাদের দুজনকে নিয়ে টুনির আবার নতুন জীবন শুরু হয়। বন্ধুরা, একটা বনে বাস করতো একটা টুনি পাখি। টুনি ছিল খুবই দরিদ্র একটা পাখি, আর টুনির একটা ছোট ছানাও ছিল। কিন্তু টুনি সবসময় চেষ্টা করতো সৎ পথে উপার্জন করতে। তাই টুনি খুব ভোরবেলা উঠে সবজি নিয়ে বাজারে যেত। কিন্তু সব পাখিরা বড় বড় দোকানে সবজি কিনতো, টুনির কাছে কেউ সবজি নিত না। আমার কাছে তো কেউ সবজি নেই না, আমি তাহলে কি করে উপার্জন করব? টুনি তখন মন খারাপ করে সব সবজি নিয়ে বাড়ি ফিরে আসে। এদিকে টুনটুনের তেমন কোনো খেলনা নেই, তাই হাতের কাছে যা পাই তাই নিয়ে খেলে। এমনভাবে কেটে গেল বেশ কিছুদিন। টুনির আশেপাশে যারা বাস করত তারা মোটামুটি বড়লোক ছিল। একদিন টুনি তার কাজের খোঁজে চলে গেলে টুনটুন কবু কুকুদের সাথে খেলতে যায়। কাছে অনেক ভালো ভালো পুতুল আছে। এই কুকু, আমাকে খেলতে নেবে? না নেব, তোর কাছে তো কোনো পুতুল নেই, আমরা তোকে কেউ খেলতে নেব না। টুনটুন তখন কাঁদতে কাঁদতে ঘরে ফিরে আসে। আমাকে কেউ খেলায় নেয় না, আমার কাছে যে কোনো পুতুল নেই। তখন টুনি এসে দেখে টুনটুন কান্না করছে। টুনটুন তখন একটা পুতুলের বায়না করে। ওই পুতুলের যে অনেক টাকা দাম রে মা, আমি তোকে মাটির পুতুল বানিয়ে দেবো। ওই পুতুল যে খুব ভালো হয়। তারপরে টুনি মাটি এনে খুব সুন্দর সুন্দর মাটির পুতুল বানায়। বাহ, কি সুন্দর হয়েছে মা, আমি খুব খুশি হয়েছি। টুনটুন আনন্দের সাথে ওই মাটির পুতুল নিয়ে খেলতে থাকে। তখন টুনি ভাবে, এখন তো মাটির পুতুল দেখাই যায় না, আমি যদি এই মাটির পুতুল বানিয়ে বাজারে নিয়ে যাই তাহলে নিশ্চয়ই কেউ না কেউ নেবে। টুনি তখন অনেক মাটির পুতুল বানায় আর সেই পুতুল বানিয়ে বাজারে যায়। পুতুল নেবো গো, পুতুল, খুব সুন্দর সুন্দর মাটির পুতুল। তখন একে একে পাখিরা আসতে শুরু করে। আমাকে দাও একটা, আমাকেও একটা দাও। এমন করে টুনির মাটির পুতুল বিক্রি হয়ে যায়। টুনি ভীষণ খুশি হয়। এরপর থেকে টুনির মাটির পুতুল বানানোর প্রচেষ্টা আরও বেড়ে যায়। ধীরে ধীরে মাটির পুতুল বিক্রি বাড়ে। অনেক পাখি অর্ডার দিতে থাকে তাদের দোকানের জন্য। এমনভাবে টুনি সব থেকে ধনী পাখি হয়ে ওঠে, আর টুনটুনকে অনেক বড় একটা পুতুল উপহার দেয়। একটা বনে বাস করত এক শিয়াল দম্পতি। তারা কিছুদিন হলো বিয়ে করেছে। এই যে লুলু, তুমি যে আমাকে বিয়ে করার আগে বলেছিলে ললিতা, তোমাকে আমি প্রতিদিন মাংস না হলে ডিম খাওয়াবো। আজকে তো অনেক দিন হয়ে গেল আমি মাংসই খাইনি। আজকে আমার মাংস চাই চাই, না হলে আমি তোমার ঘরে আর এক। আহা, রাগ করছো কেন ললিতা? তোমার জন্য মাংস আর ডিম আনতে আনতে যে আমি বনের অর্ধেক পশু পাখি ধরে এনেছি। এখন যে সারাদিন খুঁজেও আর কোনো খবর পাই না। তার চেয়ে চলো গিন্নি, আমরা বরং অন্য বনে যাই, সেখানে গিয়ে আমরা নতুন নতুন খাবার খাবো। লুল্লু শিয়ালের কথায় ললিতা রাজি হয়, আর তারা অন্য জঙ্গলে যাবার জন্য রওনা দেয়। যেতে যেতে একটা কাকের বাসা দেখতে পায়। কাকটি কিছুদিন হলো একটা ডিম দিয়েছে। গিন্নি, ওই দেখো কাকের বাসায় একটা ডিম, চলো গিন্নি ডিমটা খাই। তখন ললিতা শিয়ালিনী বলে, তুমি ডিমটা খাবে আর আমি কাকটাকে খাবো, ঠিক আছে গো? এই বলে তারা দুজনে গপ করে কাককে ধরে শিয়ালিনী খায়, আর ডিমটাকে লুল্লু শিয়াল খেয়ে নেয়। আহ, কি মজা পেলাম। এই বলে লুল্লু শিয়াল আর ললিতা শিয়ালিনী আবার যেতে থাকে। শেষমেশ তারা একটা ঘন জঙ্গলে পৌঁছায়। কিছুদিনের মধ্যেই বনের পশু পাখি কমতে থাকে। তারা দুজন যাকে সামনে পেত তাকে ধরে খেত। বনের সব পশু পাখিরা এক জায়গায় আলোচনা সভা বসায়। এমন করে আমরা বাঁচবো কি করে? ওই যে দুষ্ট শিয়াল আর শিয়ালিনী তো আমাদের সবাইকে খেয়ে নেবে। আমাদের কিছু উপায় বার করতে হবে যে। কবু তখন বলে, তুমি কিছু উপায় করো যাতে আমরা এই শিয়াল আর শিয়ালিনীকে জব্দ করতে পারি। তখন টুনি বলে, শোনো, বনরাজ সিংহমশাই গুহার পাশে আমরা সবাই মিলে একটা মাটির গর্ত করবো, আর সেখানে লতা পাতা দিয়ে ঢেকে রাখবো।
আর কিছু তাজা মাংস এনে ওর উপরে রাখবো। শিয়াল আর শিয়ালিনী যখন মাংসের গন্ধে ওখানে মাংস খেতে যাবে, তখনই ওই গর্তে পড়ে যাবে। আর সিংহ বনরাজ ওদের গর্জন শুনে ওখানে তাদের দেখতে আসবে। আর হাতের কাছে শিকার পেয়ে সিংহ আহার হবে শিয়াল আর শিয়ালিনী। বাহ টুনি, এ তো দারুণ বুদ্ধি। টুনির কথা মতো সিংহর গোয়ার পাশে গর্ত করে আর মাংস রেখে দেয়। তারপর সন্ধ্যাবেলা শিয়াল আর শিয়ালিনী খাবারের খোঁজে বেরোয়। গিন্নি, ওই দেখো তাজা মাংস, এখনই চলো গিয়ে রাতের ডিনারটা সেরে নিই। এই বলে তারা সেই গর্তে পা দেয় আর অমনি ভেতরে ঢুকে যায়। শিয়াল আর শিয়ালিনী সারা রাত ডাকতে থাকে। এইদিকে সিংহর ঘুম ভেঙে যায়। সেও গর্জন করতে করতে বাইরে আসে আর গর্তের কাছে এসে শিয়ালদের দেখতে পায়। বাহ, এ তো মেঘনা চাইতে বৃষ্টি। ঘুম থেকে উঠে এমন খাবার, আজকে খুব ভালো করে ডিনার হবে। এই বলে সিংহ গপ করে শিয়ালকে খায়, তারপর শিয়ালিনীকেও খেয়ে নেয়। এই সব কিছু তখন টুনি আর তার সাথীরা গাছের ডাল থেকে দেখছিল। বাহ টুনি, তোমার বুদ্ধি তো দারুণ কাজ করেছে। এক গ্রামে এক কৃষক তার স্ত্রীর সাথে থাকতেন। তার একটা ছোট্ট খামার ছিল, যেখানে তিনি সারাদিন পরিশ্রম করতেন। কিন্তু কঠোর পরিশ্রমের পরও কৃষি থেকে অর্জিত আয় তাদের জীবিকার জন্য যথেষ্ট ছিল না এবং তারা দরিদ্রের জীবনযাপন করতে বাধ্য হয়। তার পরিকল্পনা ছিল মুরগির ডিম বিক্রি করে অতিরিক্ত অর্থ উপার্জন করা। এমনভাবে বেশ কিছুদিন কেটে গেল। একদিন রামু তার স্ত্রীকে নিয়ে বাড়ির উঠোনে একটা ছোট খাঁচা বানিয়ে তাতে মুরগি রাখলো। তারপরে মিন্নু রান্না বসায়। রান্না শেষে খাবার খেয়ে তারা ঘুমিয়ে যায়। পরের দিন সকাল হলেই খাঁচার মধ্যে উঁকি মারলে অবাক হয়ে যায়, যেখানে অন্যান্য ডিমের সাথে একটি সোনার ডিমও পড়েছিল। মিনু, এই দেখো একটা সোনার ডিম। এই ডিম বিক্রি করলে আমরা অনেক টাকা পাবো। রামু সেই সোনার ডিম ভালো দামে জুয়েলার্সের কাছে বিক্রি করে দিল। পরের দিন সকালে রামু আবার উঠে খাঁচা খোলে, আবার খাঁচায় সোনার ডিম পেল। কৃষক এবং তার স্ত্রী বুঝতে পেরেছিল যে তারা যে মুরগি পালন করছে তার মধ্যে একটি আশ্চর্যজনক মুরগি ছিল। সে একটি সোনার ডিম পারে। একদিন রাতে পাহাড় দিতে গিয়ে রামু সোনার ডিম পাড়ে মুরগিটাকে চিনতে পারল। তারপর থেকে তারা তার বিশেষ যত্ন নিতে শুরু করে। সেই মুরগি থেকে প্রতিদিন সোনার ডিম পেতে শুরু করে। সেই ডিম বিক্রি করে রামু কয়েক মাসের মধ্যে অনেক ধনী হয়ে গেল। রামু তার জীবনে সন্তুষ্ট, কিন্তু তার স্ত্রী ছিল বড্ড লোভী। একদিন মিনু রামুকে বলল, আর কতদিন আমরা প্রতিদিন একই সোনার ডিম পেতে থাকবো? কেননা আমরা মুরগির পেট থেকে সব ডিম একবারে বের করে নিই। এভাবে বিক্রি করে আমরা এক নিমিষে এত ধনী হব যে আমাদের 7 প্রজন্ম স্বাচ্ছন্দ্যের জীবনযাপন করবে। মিনুর কথা শুনে রামুর মনে লোভ জাগলো। সে সিদ্ধান্ত নিল মুরগিটাকে মেরে তার পেট থেকে সব ডিম বের করে নেবে। সে বাজারে গিয়ে সেখান থেকে একটি বড় ছুরি কিনে নিয়ে আসলো। তারপর রাতে স্ত্রীকে নিয়ে মুরগির খাঁচায় গিয়ে সোনার ডিম দেওয়া মুরগিটাকে ধরে পেট চিরে ফেললো। কিন্তু ভেতর থেকে মুরগিটি ছিল সাধারণ মুরগির মতো, তার পেটে সোনার ডিম ছিল না। কৃষক ও তার স্ত্রী তাদের ভুলের জন্য অনুশোচনা করতে লাগলো। বেশি সোনার ডিম পাওয়ার লোভে তারা প্রতিদিন একটি সোনার ডিমও হারিয়ে ফেললো।